নমস্কার। আমার বিগত দিন একটা ভিডিও হয়েছিল, যেটার হেডলাইন ছিল বিগত দিনের ছোট ছোট ভুলই আমাদের সমস্ত রোগের মূল কারণ। ভিডিওটা প্রচন্ড জনপ্রিয় হয়েছে, তার জন্য আমার দর্শকদের অজস্র ধন্যবাদ। কিন্তু ওই ভিডিওটা কিন্তু আরো কিছু ছোট ভুল আছে, সেগুলো আলোচনা করা হয়নি। আমার মনে হলো যে আপনাদের সঙ্গে সেগুলোও একটু আলোচনা করার দরকার। আচ্ছা, নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন যে আজকের যত রোগ, সমস্ত রোগের মূল কারণ আমার না জানা কিছু ভুল। হ্যাঁ, আমরা পারি নিজেদেরকে সুস্থ রাখতে, হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল প্রবলেম বাদে। দেখুন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রচন্ড উন্নতি করেছে, কিন্তু রোগ কিন্তু বেড়েছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আগে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এত উন্নতও ছিল না, আজকের মতো এত রোগও ছিল না। পিছনে একটা কারণ আছে। পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। আমি জানি আপনার বিরক্ত হন, বড় ভিডিও হলে স্কিপ করে বেরিয়ে যান, কিন্তু সুস্থ হতে গেলে বা সুস্থ থাকতে গেলে সবার প্রথম লাগবে জ্ঞান অর্জন। এটা ভাববেন না যে আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি, না না না। আমি কিছু জায়গা থেকে কিছু শিখেছি, বিভিন্ন বই পড়ে। আমি কপি পেস্ট করছি মাত্র। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব, যদি আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা পুরো দেখেন, আপনাদের জীবনের দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যাবে। অতএব একটু ধৈর্য ধরে, হতে পারে মনে সময়টা নষ্ট হচ্ছে, আসুন না একটু কিছু জানার চেষ্টা করি। আসছি মূল আলোচনায়। কিন্তু এই আলোচনা শুরু করতে গেলে সবার প্রথম বলবো, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। কারণ আমার চ্যানেলের যত সাবস্ক্রাইবার, আপনারাই কিন্তু আমার প্রকৃত অভিভাবক। আপনারা আমার ভিডিওতে যে ধরনের মতামত দেন, আমি তার অনুযায়ী নিজেকে সেইভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি মাত্র। অর্থাৎ সাবস্ক্রাইব করলে আমাকে প্রচন্ড পরিমাণে উৎসাহিত করা হবে, এটা আমি মনে করি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। আজকে বিষয়বস্তু হচ্ছে আমাদের না জানা ছোট ছোট ভুলই আমাদের সমস্ত রোগের মূল কারণ। আচ্ছা, এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হবে যে আমাদের সমাজে এখন একটা ট্র্যাডিশন চলছে, কুইক ফিক্স। অর্থাৎ যেটা হবে সঙ্গে সঙ্গে সলিউশন চাই। এই কুইক ফিক্সের চক্করে পড়ে আজ আমরা কিন্তু বড় বড় রোগ ডেকে আনছি। যদি বলেন কি করে, একটু ছোট্ট করে আলোচনা করি। আমাদের শরীরের যখনই কোনো সমস্যা হয়, শরীর সেটা আমাদেরকে বলার চেষ্টা করে। কিভাবে? কখনো ব্যথা, কখনো যন্ত্রণা, কখনো সর্দি, কখনো কাশি, কখনো হাঁচি, কখনো বমি, কখনো পায়খানা, কখনো জ্বর। এটা শরীরের ন্যাচারাল ফেনোমেনা। শরীর কিছু বলতে চাইছে, ওটা না হলে আপনি জানতেই পারতেন না যে আপনার শরীরের ভিতরে কোনো প্রবলেম আছে। আমরা কি করি? আজকে আমরা শিক্ষিত, উন্নত, প্রচন্ড স্মার্ট। আমাদের কিন্তু একদিন অফিস ছুটি নিয়ে ঘরে বসে থাকার সময় নেই। আমরা ছুটি পেন কিলার, অ্যান্টিবায়োটিকের পিছনে। আজকে আপনারা দেখেছেন, যারা বেশি পেন কিলার খেয়েছে এবং যারা বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক নিয়েছে, সে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী হোক বা নিজে নিজে ডাক্তারি করেই হোক, ওটা তো আরো ডেঞ্জারাস। তাদের পরিণতি নিশ্চয়ই দেখেছেন, তারা কিন্তু বেশি শারীরিক সমস্যায় ভুগেছে। অর্থাৎ শরীরের এই যে প্রাকৃতিক সিগন্যালগুলো, অর্থাৎ
হাঁচি, কাশি, সর্দি, জ্বর, পায়খানা, বমি, মাথা যন্ত্রণা, শরীরের বিভিন্ন যন্ত্রণা, বিভিন্ন ব্যথা, এগুলো ইন্টিগ্রেশন মাত্র। আমাদের উচিত সঙ্গে সঙ্গে তার রুট কজ খুঁজে বের করা। আমরা যদি রুট কজ খুঁজে না বার করি এবং সেটাকে কুইক ফিক্স করার চক্করে পড়ে আমরা যদি ঝপ করে সেটাকে থামানোর চেষ্টা করি, ফলে ভবিষ্যতে কিন্তু আমাদের বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আচ্ছা, বড় সমস্যার সম্মুখীনটা কিভাবে হবে এই ব্যাপারে একটুখানি আলোচনা করি। নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে। কুইক ফিক্স করার ভুল। একটু মাথা যন্ত্রণা হয়েছে, সঙ্গে সঙ্গে একটা পেন কিলার খেয়ে নিলেন। হ্যাঁ, মাথার যন্ত্রণা থেকে আপনি রিলিফ পেলেন, ঠিক কথা, কিন্তু শরীরের যে ঘাটতির জন্য আপনার মাথা যন্ত্রণা হচ্ছিল, আপনি কিন্তু সেই ঘাটতিটা মেটালেন না। আজকে রিলিফ পেলেন, রাতে ঘুমিয়ে পড়লেন, সকালে শরীর নিজে নিজে ঠিক করে নিল, কিন্তু সেই ঘাটতিটা মেটেনি। কিন্তু কন্টিনিউ সেই ঘাটতি চলতে যদি থাকে, পরে সেটা মাইগ্রেন আকারে ধারণ করবে। মাইগ্রেন হলে তখন ডাক্তারদের কাছে গেলে ডাক্তার বলবে এর চিকিৎসা নেই। আপনিও জানেন, যারা মাইগ্রেন ভুগছেন তারা খুব ভালো করে জানেন, আমার চেয়ে বেশি জানেন যে তার কি কষ্ট। আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে পেন কিলার ছাড়া আমাদের হাতে কোনো অস্ত্র নেই। কিন্তু ভগবান কিন্তু আপনাকে যখন সৃষ্টি করেছিল তখন আপনার ভেতরে কিন্তু ভগবানের বীজ মানে পুঁতে দিয়েছিলেন, যাকে আমরা বলি গাট হেলথ। আমাদের ইন্টেস্টাইনাল ট্র্যাক গোটা শরীরে তো আছে, আমি গোটা শরীরটা নিয়ে আজকে আলোচনা করবো না, আজকে আমি শুধু ইন্টেস্টাইনাল ট্র্যাকে গাট হেলথ, এই গাট হেলথ নিয়ে আলোচনা করব। আসুন আগে বুঝে নিই যে গাট হেলথ আমাদের কাকে বলা হয়। মুখগহ্বর থেকে অ্যানাস পর্যন্ত এই যে রাস্তাটি, এই রাস্তাটিকে বলা হয় গাট হেলথ, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক। আমরা তো কিছু খেয়ে খালাস, কিন্তু খাবার পরেই মুখগহ্বর থেকে যেই আমাদের ইসোফেগাসে পৌঁছালো, এখান থেকে শুরু হলো আমাদের শরীরের একটা ন্যাচারাল সিস্টেম, যেটাকে বলা হয় প্যারিস্টালটিক মুভমেন্ট, অর্থাৎ কেঁচুয়া চাল, যাকে হিন্দিতে বলা হয় কেঁচুয়া চাল। মানে কেঁচো কিভাবে চলে পর্যন্ত এরকম ভাবে একটু একটু করে এগোতে শুরু করে, ঠিক আমাদের শরীরে প্যারিস্টালটিক মুভমেন্ট হচ্ছে ওই কেঁচোর মতো আস্তে আস্তে খাবারটাকে করতে করতে নিচে যায়, স্টমাকে যায়। স্টমাকেরও একটা নিজস্ব প্যারিস্টালটিক মুভমেন্ট আছে, ইন্টেস্টাইনের একটা প্যারিস্টালটিক মুভমেন্ট আছে, না হলে খাবারটি কিন্তু এনাস পর্যন্ত পৌঁছাতো না। মজার ব্যাপার হচ্ছে এই প্যারিস্টালটিক মুভমেন্ট আমাদের শরীরে 90 মিনিট থেকে 90 মিনিট, খেয়াল রাখবেন, 90 মিনিট থেকে প্রায় 230 মিনিট পর্যন্ত চলে। 90 মিনিট থেকে 230 মিনিট, 230 মিনিট মানে প্রায় 4 ঘন্টা। এই যে 4 ঘন্টা প্যারিস্টালটিক মুভমেন্টটা, আমরা একটা খাবার খাওয়ার পর সময় লাগে, সেই খাবারটা মিনিমাম বলা হলো এখানে 4 ঘন্টা সময় লাগে। আমরা কি করছি, 9টার সময় একবার খেয়ে নিলাম, ব্রেকফাস্টে সাঁটিয়ে খেয়ে নিলাম, ঠিক 2.5-3 ঘন্টা পর আবার খেয়ে নিলাম, তারপরে একটু ফাস্টফুড, জাঙ্ক ফুড, তারপরে ঘন্টায় ঘন্টায় চা। যখনই আপনি বেশি ক্যালোরি, কার্বোহাইড্রেট বলুন, প্রোটিন বলুন, ফ্যাট বলুন, ক্যালোরি বলুন, যাই বলুন, একটা খাবার হজম হওয়ার আগে যখনই আবার একটা খাবার দেবেন, সেটা আমাদের প্যারিস্টালটিক মুভমেন্টকে হ্যাম্পার করবে। মুভমেন্ট যখনই হ্যাম্পার হলো, মুভমেন্ট হয়তো থাকা যাচ্ছে সে সময় নিচের দিকে যাওয়ার দরকার ছিল, আপনি আবার খেয়ে নিলেন, আবার উপর দিকে তার ফোকাস চলে এলো, তাহলে কি হচ্ছে, আমাদের ইন্টেস্টাইনাল ট্র্যাকে যে ডাইজেস্টিভ ডিসঅর্ডার শুরু হবে। ডাইজেস্টিভ ডিসঅর্ডার যে শুরু হলো, এবার এর থেকে একটা সবচেয়ে কমন সমস্যা এবং সমস্ত রোগের মূল, আপনারা শুনে থাকবেন, রাস্তাঘাটে এটা নিয়ে প্রচুর আলোচনা হয়, সমস্ত রোগের মূল হচ্ছে কনস্টিপেশন। ডাইজেশন ঠিক মতো না হলে কনস্টিপেশন শুরু হলো। আর কনস্টিপেশন এমন একটা সমস্যা, যে সমস্যার জন্য সমস্ত রোগ, আজকে যত ক্রনিক ডিজিজ আপনি বলছেন, সমস্ত ক্রনিক ডিজিজের মূল
কারিগর হচ্ছে কনস্টিপেশন। এই কনস্টিপেশন সোর্সে আর একটা কথা আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের গাট হেলথে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বাস করে, যার মধ্যে প্রায় 80% ব্যাকটেরিয়া আমাদের জন্য বন্ধু আর 20% ব্যাকটেরিয়া আমাদের জন্য শত্রু। কিন্তু যেহেতু শত্রু ব্যাকটেরিয়ার সংখ্যা কম, তাই তারা কিছু দাঁত ফোটাতে পারে না। কিন্তু যদি আমাদের এই 80% ব্যাকটেরিয়ার কিছু অংশ যদি কমে যায়, তাহলে সেই জায়গাটা সঙ্গে সঙ্গে নেয় বন্ধু ব্যাকটেরিয়ার জায়গাটা নিয়ে নেবে শত্রু ব্যাকটেরিয়া। পুরো ব্যালেন্স চলে, সবসময় শত্রু ব্যাকটেরিয়ার উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু আপনার বন্ধু ব্যাকটেরিয়ার সংখ্যা যদি উপরে থাকে তাহলে শত্রু ব্যাকটেরিয়া উপরে উঠতে পারবে না। এবার এই শত্রু ব্যাকটেরিয়া বাড়ে কি করে? বুঝলেন নিশ্চয়ই যে বন্ধু ব্যাকটেরিয়া কমলে, আর বন্ধু ব্যাকটেরিয়া কমে কি করে? যত প্রসেস ফুড, যত কেমিক্যাল দেওয়া প্রিজারভেটিভ দেওয়া ফুড, ফাইবারলেস ফুড, এবং যত বেশি রাসায়নিক আপনার শরীরে যাবে, তত বেশি বন্ধু ব্যাকটেরিয়ার সংখ্যা কমতে শুরু করবে এবং শত্রু ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে শুরু করবে। যখনই শত্রু ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে, বন্ধু ব্যাকটেরিয়ার সংখ্যা কমবে, তখন অন্যান্য সমস্যা তো আসবেই। আমি শুরু করছি নিচে থেকে, মানে সবচেয়ে বড় সমস্যার মূল থেকে। আমাদের যে এনাস বা মলাশয়, আমাদের মলাশয়ে 200 ml মতো মল ধরে। 200 ml মল যখনই মলাশয়ে এসে জমা হয়, সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনে একটা সিগন্যাল পৌঁছায়, যে সিগন্যালটা আমাদের বলে যে আমাকে টয়লেটে যেতে হবে, ফ্রেশ হওয়ার দরকার আছে। আশ্চর্য ব্যাপার, জানেন কি এই সিগন্যালটা কে পৌঁছায়? হ্যাঁ, নিউরোট্রান্সমিটারের ব্যাপার এখানে অবশ্যই, কিন্তু এই সিগন্যালটা পৌঁছায় কিছু ব্যাকটেরিয়া। মজার ব্যাপার হলো, যখনই আমাদের এই ডিসবায়োসিসের গন্ডগোল হবে, অর্থাৎ বন্ধু ব্যাকটেরিয়ার সংখ্যা কমবে এবং শত্রু ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে, তখনই কিন্তু আমাদের মলাশয়ে কিন্তু বন্ধু ব্যাকটেরিয়ার সংখ্যা কমে গেছে। ফলে সিগন্যালটা ঠিক মতো যাবে না, সিগন্যাল না গেলেই মল জমতে শুরু করবে। আর নিশ্চয়ই জানেন, মল যখনই পূর্ণ হতে শুরু করে, মল তো শরীরের বর্জ্য পদার্থ, কারণ ওটা আমাদের জন্য যত তাড়াতাড়ি বেরিয়ে যায় ততই মঙ্গল। এবার মল যখনই জমতে শুরু করলো, সেখানে শুরু হবে গ্যাস, ব্লোটিং। গ্যাসের ধর্ম অপর দিকে ওঠা। আমাদের মলাশয় তো সবচেয়ে শরীরের নিচে অংশে, মলাশয় থেকে সেই গ্যাস এবার উঠতে শুরু করলো বৃহদান্ত দিয়ে। বৃহদান্ত আর ক্ষুদ্রান্তের মাঝখানে প্রকৃতি আমাদের জন্য একটা ভালভ বানিয়েছে, যেটার নাম ইলিওসিক্যাল ভালভ। এবার কি হচ্ছে, ওই গ্যাস গিয়ে ইলিওসিক্যাল ভালভকে প্রেসার দেওয়ার ফলে ইলিওসিক্যাল ভালভের মুখ খুলে যাচ্ছে এবং সেটা ঢিলা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে গ্যাসের সঙ্গে সঙ্গে শত্রু ব্যাকটেরিয়া প্রবেশ করছে আমাদের ইন্টেস্টাইনের ভেতরে। যে ইন্টেস্টাইনে আপনারা শুনে থাকবেন নিশ্চয়ই যে ইন্টেস্টাইনের 3টে পার্ট, ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। তাহলে এই যে 3টে পার্ট, 3টে পার্টে আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া কিন্তু ভরে গেল। শত্রু ব্যাকটেরিয়া ভরার ফলে আপনার নতুন নাম শুনে থাকবেন সিফো, SIBO বা SIFO। সিবোর ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। এটা রোগের নাম, সিমটমের নাম, স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। এটা একটা সিমটমের নাম, কিন্তু এই সিমটমটা হয়েছে কেন? আপনার কনস্টিপেশন থেকে শত্রু ব্যাকটেরিয়া ইলিওসিক্যাল ভালভ ক্রস করে আপনার ইন্টেস্টাইনের ভেতর ঢুকে বাসা বেঁধেছে। আর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে C4, ইন্টেস্টাইনাল, স্মল ইন্টেস্টাইনাল ফাঙ্গাস ওভারগ্রোথ। আপনার ইন্টেস্টাইনের ওয়ালে ফাঙ্গাসও লাগতে শুরু করবে। এবার যখন সিবো আর সিফো আপনার ইন্টেস্টাইনে হয়ে গেল, এবার আপনি যাই খান না কেন আপনার শরীরে ঘাটতি মিটবে না। কারণ আমাদের ওই যে ইন্টেস্টাইনের ইলিয়াম পার্টে আমরা যা খাবার খাই তার থেকে ভিটামিন মিনারেলস অবশোষিত হয়। অবশোষণের আগেই ওই শত্রু ব্যাকটেরিয়া ওই খাবারটি চুরি করে নেয়।
ফলে আপনার বিভিন্ন মিনারেলস ভিটামিনস এর ঘাটতি হবে, আপনি দিনের পর দিন রোগে ভুগবেন। যে রোগ অটোইমিউন ডিজিজ পর্যন্ত নাম শুনেছেন, এবং আধুনিক বিজ্ঞান বলছে অটোইমিউন ডিজিজ ঠিক হয় না। আপনি জানেন অটোইমিউন ডিজিজ ঠিক করা সম্ভব নয়। হ্যাঁ, অটোইমিউন ডিজিজ তখনই ঠিক হয় যদি আপনি সিফোকে আপনার ইন্টেস্টাইন থেকে তাড়াতে পারেন। কি করে তাড়াবেন? হ্যাঁ, রাস্তা আছে। ভগবানের নিয়মে, ভগবানের দেওয়া অস্ত্র, সেটা হচ্ছে আপনার শরীরে যদি গুড ব্যাকটেরিয়া আপনি বাড়াতে পারেন। গুড ব্যাকটেরিয়া বাড়ালে অটোমেটিকলি সিফো আস্তে আস্তে কমতে শুরু করবে। সময় লাগবে অবশ্যই, তাড়াহুড়ো করে হবে না। এবং একজন ট্রেন্ড লোকের কাছেই আপনাকে এই প্রোবায়োটিক আর প্রিবায়োটিক ব্যাপারটা বুঝতে হবে। আপনার শরীরে প্রোবায়োটিক কমে যাওয়ার জন্য আপনার শরীরে সিফো হয়েছে। এবং মজার ব্যাপার হলো, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন চ্যানেলে আপনি শুনবেন প্রিবায়োটিক খান বা র ফুড খান, ফাইবার বেশি করে খান। মজার ব্যাপার, অনেকেই দেখবেন ফাইবার খেয়ে সহ্য করতে পারছেন না। দোষটা ফাইবারের নয়, আপনার ইন্টেস্টাইনে সিফো আছে, তাই আপনি ফাইবার ডাইজেস্ট করতে পারছেন না। ভগবান মানুষকে কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলস যাই বলুন না কেন সব হজম করার ক্ষমতা দিয়েছে। ফাইবার হজম করার ক্ষমতা ভগবান মানুষকে দেয়নি। ফাইবার তখনই হজম হবে যখন আপনার শরীরে ব্যাকটেরিয়ার সংখ্যা অর্থাৎ প্রোবায়োটিকের সংখ্যা সাফিসিয়েন্ট হবে, তবে তারা ফাইবার ডাইজেস্ট করতে পারে। এবং তারা ফাইবার ডাইজেস্ট করে যে ওয়েস্ট আমাদেরকে দেয়, সেটা আমাদের জন্য অমৃতের সমান। আমার আগে একটা প্রিবায়োটিক নিয়ে ভিডিও করা আছে, দেখে নেবেন। সেখানে বলা আছে আমাদের শরীরের ওজনের প্রায় 80 to 85% বিভিন্ন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস, ইস্ট। আমরা বলি আমার ওজন কত, 80 কেজি, আমার ওজন কত, 60 কেজি। 60 কেজি হলে আমার যেমন ওজন 60 কেজি, 60 কেজি যদি ওজন হয় তাহলে 48 কেজি হচ্ছে উনারা, আর বাকি হচ্ছে হিউম্যান সেল। ভাবুন, অবাক লাগতে পারে, জানার চেষ্টা করুন। পৃথিবীতে এই নিয়ে বড় বড় রিসার্চ হচ্ছে, হয়তো আগামী 10 থেকে 20 বছরের মধ্যে এটাই হবে আগামী ভবিষ্যতের চিকিৎসা। কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ, যে ভারতবর্ষে এই নিয়ে বহু আলোচনা হচ্ছে। আমি এই আলোচনা শিখতে সাহায্য করেছেন আমাকে ডক্টর GN দুবে বলে একজন। ডক্টর অবধেশ পান্ডে ছিলেন আমার গুরু, যিনি মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে। পরবর্তী আমি আরেকজনকে ফলো করি, তিনি হচ্ছেন ডক্টর GN দুবে। তার নামে ইউটিউব চ্যানেল আছে, দয়া করে ইউটিউব চ্যানেল দেখবেন। তিনি একজন MBBS ডাক্তার, MD, গোল্ড মেডেলিস্ট। তিনি কিন্তু আজকে এই নিয়ে রিসার্চ করছেন। তা আজকে ভারত আমাদের অনেক এগিয়ে, ভারতবর্ষ অনেক এগিয়ে। আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে আমরা ছোট করছি না। আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের জন্য আশীর্বাদ, কারণ ট্রমা কেয়ারে, অ্যাক্সিডেন্টাল কারণে কোনো আমাদের শারীরিক কন্ডিশন হলে আধুনিক চিকিৎসার বিকল্প নেই, এটা আমি বলছি। কিন্তু আমাদের ছোট ছোট যেসব অ্যাকুয়েট প্রবলেম, অর্থাৎ হঠাৎ আসা যেসব প্রবলেম, জ্বর, সর্দি, কাশি, বমি, পায়খানা, মাথা যন্ত্রণা, গায়ে যন্ত্রণা, হাত পা ব্যথা, জয়েন্ট পেন, এগুলোর কারণ শরীরের কিছু ইন্ডিকেশন। আমি বলবো ইন্ডিকেশন গুলোকে সম্মান দিন। তাই ইন্ডিকেশনকে সম্মান দিলেই আপনি বহু রোগের হাত থেকে, আজকে যদি ভুল করা বন্ধ করেন, আগামী দিনের বহু রোগের হাত থেকে বাঁচবেন। গাট হেলথকে যত্ন করুন, অর্থাৎ কেন প্রসেস ফুড খেতে বারণ করা হয় বোঝার চেষ্টা করুন। কেন কেমিক্যাল যুক্ত, প্রিজারভেটিভ যুক্ত ফুড খেতে বারণ করা হয় বুঝুন। ফাইবার খাবেন, কাঁচা খাবার দরকার আছে, কখন খাবেন? অনেকে ফাইবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। হ্যাঁ, পড়ছেন, আমি জানি, কিন্তু তার দোষ দিচ্ছেন ফাইবারের। না, ফাইবারের দোষ না, ফাইবার ছাড়া মানুষ বাঁচতে পারবে না। কারণ ফাইবার না হলে গাট হেলথ অসুস্থ হয়ে পড়বে। ওই যে বন্ধু ব্যাকটেরিয়ারা খায় কিন্তু ফাইবার, তারা কিন্তু কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলস এগুলো খায় না, প্রোটিন এরা খায় না, এরা খায় ফাইবার। ফাইবার তো আপনাকে দিতেই হবে।
কিন্তু আমরা কি করছি, আজকাল ফাইবার দিচ্ছি না, বিনিময়ে অন্য জিনিসগুলো আমরা বেশি করে খাচ্ছি। ফলে কি হচ্ছে, তারা খাবার পাচ্ছে না, তারা আস্তে আস্তে ধ্বংস হচ্ছে এবং তাদের জায়গাটা শত্রু ব্যক্তিরা গ্রহণ করছে। এটা নিয়ে বড় বড় রিসার্চ আছে। দয়া করে আবার শ্রোতাদের বলবো, আপনারা একটু জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। প্রোবায়োটিক প্রিবায়োটিকের ব্যালেন্স করুন। প্রোবায়োটিক আমার চ্যানেল দেখে বা আমার কিছু পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আমাকে ভরসা করে এমন কিছু রুগীও আছে, আমার চ্যানেলে সাওয়ারক্রাউট, কাঞ্জি, প্রোবায়োটিক প্রিপারেশন বলা আছে এবং তারা খেয়ে সেই সাওয়ারক্রাউট রেগুলার ইউজ করে বা কাঞ্জি ইউজ করে তারা সবার প্রথমে একটা ফিডব্যাক দেয় যে ল্যাট্রিন খুব ভালো হচ্ছে, বিন্দাস, এত মানে কনস্টিপেশনের মহা ওষুধ। তাহলে এই ফিডব্যাকটা, যে কনস্টিপেশনের মহা ওষুধ প্রোবায়োটিক, এই ফিডব্যাকটা তখনই কার্যকরী হবে যখন আমি আগে যে গল্পটা বললাম সেই গল্পটার সঙ্গে ম্যাচ করবেন। যে কনস্টিপেশনের মূল কারণ তো প্রোবায়োটিকের ক্রাইসিস। তা প্রোবায়োটিকের ক্রাইসিসটা তো আমাকে আজকের দিনে আধুনিক হয়েছি, প্রোবায়োটিককে ধ্বংস করার প্রচুর সোর্স পাবেন আপনি, কিন্তু প্রোবায়োটিককে বাড়ানোর জন্য আপনাকেই বানিয়ে নিতে হবে আপনার ঘরের খাবার। প্রোবায়োটিককে বাড়াতে সাহায্য করে সবচেয়ে সহজে সাওয়ারক্রাউট, কাঞ্জি, কিমচি, কাফির। গুগলে সার্চ করবেন কাফির, একটু কস্টলি, মিল্ক কাফির পাওয়া যায়, ওয়াটার কাফির পাওয়া যায়। তাহলে এই কাফির স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। পৃথিবীতে আপনি যত রোগের নাম শুনেছেন, সমস্ত রোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারেন আপনার গাট হেলথকে যদি আপনি সুস্থ করেন। এই আলোচনা শেষ করার আলোচনা নয়, ঘন্টার পর ঘন্টাও যদি বলতে হয় তবুও আলোচনা শেষ হবে না, আপনারা বিরক্ত হয়ে যাবেন। অনেকক্ষণ সময় লেগে গেল। এরপরও যদি আরো জানতে চান, স্পেসিফিক আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়ের উপরে জানতে চাইছেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থভাবে বাঁচার পথ দেখানো। সে পথে চলতে তো আপনাকেই হবে। বিশ্বাস করে একবার সে পথে চলে দেখুন না। আমি তো বলিনি আপনি চিকিৎসা করবেন না, আপনি চিকিৎসা করুন না, কিন্তু আপনি বুঝতে পারছেন চিকিৎসা করে কি আপনি সুস্থ আছেন। যদি কারোর লাভ হয় সেটা হচ্ছে ওষুধের দোকানদার, আর আপনার চিকিৎসকের লাভ হচ্ছে, আপনার কিন্তু ক্রমশ লোকসানই হচ্ছে। অর্থাৎ চিকিৎসা করুন, সঙ্গে লাইফস্টাইল চেঞ্জ করুন। যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা লাইফস্টাইল চেঞ্জ করার কথা ভাবি না। আমরা ভাবি চিকিৎসা করলে আমরা ভালো হয়ে যাব। না, চিকিৎসার দরকার আছে, অ্যাকুরেট ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনার প্রচন্ড মাথার যন্ত্রণা করছে, হ্যাঁ, আপনাকে অবশ্যই সেই সময় চিকিৎসকের সাহায্য নিতে হবে এবং আপনার মাথা যন্ত্রণার কষ্ট থেকে রিলিফ পেতে হবে। কিন্তু আপনাকে বুঝতে হবে মাথার যন্ত্রণা হলো কেন, কি করলে আগামী দিনে আর হবে না, যেটা আপনি করছেন না। ফলে কি হচ্ছে, ক্রমশ ক্রমশ আপনি চক্রব্যূহে ঢুকতে শুরু করছেন। পরে ডাক্তাররা বলছে ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার, তখন বলছেন আমার আর কিছু করার নেই। কিন্তু শরীর এগুলো হওয়ার বহু আগে থেকে আপনাকে কিন্তু ইন্ডিকেট করেছে। দেখুন, আপনারা যে যা যত বড় রোগে ভুগছেন, ভেবে বলুন তো একদিনে কি হয়েছে। বহুদিন আগে থেকে আপনাকে বিভিন্ন রকম সিমটম দিয়েছে আর আপনি সেগুলো ওষুধ খেয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আপনি আমাকে যদি কিছু বলেন, আমি যদি বারবার আপনার বক্তব্য না শুনি, তাহলে আপনি কিন্তু আমার প্রতি ক্ষুব্ধ হয়ে আমাকে বলাই ছেড়ে দেবেন এবং সুযোগ পেলে আমাকে ছবল মারবেন। শরীরে ঠিক তাই করছে। অর্থাৎ এই ছোট ছোট ভুলগুলো, যাদের ভুল হয়ে গেছে তারাও এখনো শুদ্ধ হতে পারেন, আর যাদের হয়নি আমি তো তাদেরকে উদ্দেশ্য করে বেশি করে বলছি, তারা এখন থেকে প্রত্যহ আমার লাইফস্টাইলে যেসব ভিডিওগুলো আছে একটু পিছনে গিয়ে আপনাকে খুঁজে নিতে হবে। আমার প্লে লিস্ট দেখবেন, প্লে লিস্টে লাইফস্টাইলের আলাদা প্লে লিস্ট করা আছে। সেই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখুন, জীবনশৈলী কি হওয়া উচিত, কি কি ভুল হচ্ছে আপনাদের, রেগুলার শরীরচর্চা কেন করবেন, শরীরচর্চা কেন করার দরকার,
আমি আজকে 60+ বয়সে আমি রেগুলার যোগ চর্চা করি, তার প্রমাণ আপনারা ইউটিউবে পাচ্ছেন যে রেগুলার আমি আমার শরীরের ফিটনেস এখনো ধরে রেখেছি। এই বয়সে যা রেখেছি যথেষ্ট। আজকে 25 বছরের একটা ছেলের আমার মতো বডি ফিটনেস নেই। তাহলে এর কারণ কি? কারণ হচ্ছে সুস্থ থাকার রহস্য আমি শিখেছি, আমি জেনেছি, তাই আমি আজকে সুস্থ। অর্থাৎ অনেকটা বকবক করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটা টিপবেন, কমেন্ট করে জানাবেন আরো কি জানতে চান। আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করুন, তারা বেশি বেশি করে জানতে পারে যে সুস্থ হওয়ার সহজ রাস্তা বাংলায় এরকম চ্যানেল আছে বলে আমার জানা নেই। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে উৎসাহিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইরকম আরো ভিডিও যখন পোস্ট হবে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনাকে খুঁজতে হবে না। আর প্রত্যেকে কেন লাইক করবেন? লাইক করলে আপনার লাভ। কারণ হচ্ছে লাইক করলে আপনার একটা প্রাইভেট প্লেলিস্ট তৈরি হয়ে যায়। খেয়াল করবেন, আপনি যে কোনো ভিডিওকে লাইক করেছেন, আপনি দেখুন আপনার একটা প্রাইভেট প্লেলিস্ট রেডি হয়ে রয়েছে। আপনি সেই প্রাইভেট প্লেলিস্টে গিয়ে যখনই ক্লিক করবেন আপনার যত লাইক ভিডিও সব দেখতে পাবেন। লাইফ টাইমে 10,000 যদি লাইক করে থাকেন 10,000 ভিডিও আপনি দেখতে পাবেন। ফলে কি হয়, ভিডিওটা কখনো হারিয়ে যাবে না। এই জন্য আমি প্রত্যেককে বলি লাইক করুন। লাইক করার মানেটা অনেকে বোঝেন না। লাইক করলে আপনার প্লেলিস্টে গিয়ে ঢুকে বসে থাকে এবং আপনি আজকে হোক 6 মাস পর হোক আবার যদি দরকার মনে পড়ে এই ভিডিওটাকে রিপিট আপনি আবার দেখতে পারবেন। এই জন্য লাইক করার খুব দরকার। আজকে অনেক বললাম, নমস্কার। আগামীকাল আবার নতুন কিছু বিষয় নিয়ে আসবো।